ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এর আগে আমি জৈব রসায়ন থেকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে 1 নাম্বার এবং 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম, যেখানে 1 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছিলাম, কিন্তু 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নগুলো শুধু প্রশ্নগুলোই উল্লেখ করেছি, উত্তর বলা হয়নি। তাই অনেকে কমেন্টে এই 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, তাই তাদের অনুরোধে আজকের এই ক্লাস, যেখানে 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক। প্রথম প্রশ্ন, 1-এর দাগে ছিল জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরে যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে, তবু আমার কাছে যে বইটি আছে আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। জৈব ও অজৈব যৌগের ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রথমে কি দিয়েছে? 1 নম্বরে জৈব যৌগের অণুতে কার্বন মৌল অবশ্যই উপস্থিত থাকে এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি অধাতু ও কয়েকটি ধাতু উপস্থিত থাকে। এদিকে অজৈব যৌগ অণুতে কার্বনের মতো নির্দিষ্ট মৌলের উপস্থিতি আবশ্যক নয়। অজৈব যৌগগুলি সমস্ত মৌল দ্বারা গঠিত হতে পারে। তাহলে এই পয়েন্টটা তোমরা দিয়ে দেবে। 2 নম্বরে কি দিয়েছে দেখো, জৈব যৌগগুলো মূলত সমযোজী, অজৈব যৌগগুলো তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী 3 প্রকারের হতে পারে। আরও এই পার্থক্য রয়েছে, দেখো 3-এর দাগে এই পার্থক্য দেওয়া রয়েছে, পার্থক্যগুলো তোমরা দেখে নাও। 3, 4, 5 এখানে সব পার্থক্যগুলো দেওয়া রয়েছে, পার্থক্যগুলো তোমরা দেখে নাও। এই পার্থক্যগুলো খুব ভালো করে মুখস্থ করবে, যে কোনো 4টে পার্থক্য তোমরা করবে। তাহলে প্রয়োজন হলে এটা স্ক্রিনশট দিয়ে নাও, বা তোমাদের কাছে যে বইটা আছে সেখান থেকে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, 2-এর দাগে সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? একটি করে উদাহরণ দাও। দেখো এটা বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন কাকে বলে? যেসব হাইড্রোকার্বনের যৌগে কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই সব জৈব যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে। এদের সাধারণ সংকেতে দিয়ে দিয়েছে। তাহলে এর উদাহরণ কি করব? এর উদাহরণ আমরা করব মিথেন এবং ইথেন। মিথেন এবং ইথেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর চলে আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞায় দিয়ে দিয়েছে। দেখো এটা ভালো করে দেখে নাও। যেসব হাইড্রোকার্বনের যৌগে অন্তত 2টি কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন ও সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অর্থাৎ এখানে 2টো কার্বন পরমাণু অন্তত থাকতে হবে এবং যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে এবং সমযোজী। এদের উদাহরণ কি হবে? এদের উদাহরণ হবে ইথিলিন, অ্যাসিটিলিন। এই দুটো যে কোনো একটা উদাহরণ তোমরা ভালো করে রাখবে। নেক্সট, 3-এর দাগে সমবয়তা বা আইসোমেরিজম কাকে বলে? এই উত্তরও বইতে তোমরা পেয়ে যাবে। দেখো এই বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সমবয়তা যে ধর্মের বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু বিভিন্ন ভৌত বা রাসায়নিক ধর্মসম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব হয়, তাকে সমবয়তা বা আইসোমারিজম বলে। তোমাদের কাছে যে বইটা আছে সেখান থেকে উত্তর করে নেবে, বা এখান থেকে এটাও করে নিতে পারো। সমবয়তার সংজ্ঞাটা ভালো করে যাবে। নেক্সট, 4-এর দাগে প্রশ্ন, মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো এখানে উত্তরটা দেওয়া রয়েছে। মিথেনকে বায়ুতে পোড়ালে অনুজ্জ্বল নীলাভ শিখায় জ্বলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং সেই সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই সমীকরণটা দেওয়া রয়েছে। মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, দেখো কার্বন ডাইঅক্সাইড, জল এবং 213 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়ার এই সমীকরণটাও দিতে হবে। নেক্সট, 5-এর দাগে প্রশ্ন, মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে? দেখো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াটা তার কোত্থেকে লিখতে হবে? এখান থেকে লিখতে হবে। দেখো প্রথম ধাপ, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। নেক্সট ধাপে দেখো মিথাইল ক্লোরাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় মিথিলিন ক্লোরাইড CH2Cl2 উৎপন্ন হয়। নেক্সট তৃতীয় ধাপে দেখো মিথিলিন ক্লোরাইডের সঙ্গে আবার ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোফর্ম তৈরি হয়। আর সর্বশেষ ক্লোরোফর্মের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা 4টি ধাপ আছে। এই বিক্রিয়ার 4টে ধাপ পুরো লিখতে হবে। এটা 3 নম্বরে থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পুরো ভালো করে মুখস্থ করে যাবে। লিখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই বিক্রিয়াগুলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, 6 দাগের প্রশ্ন, শিল্প ক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের 2টি ব্যবহার উল্লেখ করো। ইথিলিনের শিল্প উৎপাদন পদ্ধতির প্রশ্নের উত্তরটা কি হবে? এটাই হবে, এই দেওয়া রয়েছে। দেখো 350 তাপমাত্রা ইথাইল অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত অ্যালুমিনিয়ামের উপর দিয়ে চালনা করলে ইথিলিন উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেওয়া আছে। দেখো ইথাইল অ্যালকোহল CH3CH2H, এটা হলো ইথাইল অ্যালকোহল, অ্যালুমিনিয়াম চূর্ণের উপর দিয়ে চালনা করলে কি হবে? ইথিলিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাও দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট সাথে থাকে প্রশ্ন, ব্রোমিন জলের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। দেখো, কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায় এবং বিক্রিয়া কি উৎপন্ন হয় না, ইথিলিন ডাইব্রোমাইড। উত্তরটা হবে ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথেন। এই ইথিলিন ডাইব্রোমাইডের আরেকটা নাম হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার সমীকরণটা দিয়ে দিয়েছে, দেখো এটা দেখে নাও, এটাও সঙ্গে লিখতে হবে। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, এলপিজি ও সিএনজির পার্থক্য লেখো। এখন যে কোনো টেক্সট বইতে এলপিজি ও সিএনজির পার্থক্য হিসাবে দেওয়া নেই, কিন্তু এটা তোমরা বই থেকে পেয়ে যাবে যে এলপিজি আর সিএনজির পার্থক্য আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। লিখবে এলপিজির পুরো কথা হলো লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস, এদিকে সিএনজির দিকে লিখবে সিএনজির পুরো কথা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 1 নম্বরের পার্থক্য হলো। 2 নম্বরে লিখবে এলপিজির প্রধান উপাদান হলো বিউটেন আর সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। তাহলে এলপিজি প্রধান উপাদান কি হলো, এলপিজি প্রধান উপাদান হলো বিউটেন আর সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। এলপিজি এবং সিএনজি দুটোই জ্বালানির কাজ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আরেকটা পার্থক্য আমরা বলি যে এলপিজিকে সাধারণত লৌহ নির্মিত সিলিন্ডারে ভর্তি করা হয় আর সিএনজি গ্যাসকে অ্যালয় স্টিল নির্মিত বিশেষ ধরনের সিলিন্ডারে রাখা যায়। তাহলে এলপিজিকে কোন গ্যাস সিলিন্ডারে রাখা হয় না, লৌহ নির্মিত সিলিন্ডারে, আর সিএনজিকে অ্যালয় স্টিল নির্মিত বিশেষ ধরনের সিলিন্ডারে রাখা হয়। এটা এলপিজি ও সিএনজির পার্থক্য। নেক্সট, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। দেখো, ইথাইল অ্যালকোহলের ব্যবহার এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নাও। ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ইথার, অ্যাসিটাইলাইট ইত্যাদি জৈব যৌগ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। 2 নম্বরে নানা রকম পানীয় মদ্য হিসেবে ব্যবহৃত। এখানে অনেকগুলো ব্যবহার দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নাও, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। পরে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। ইয়া বিভিন্ন ধরনের রঞ্জক, সুগন্ধি, রেয়ন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ অ্যাসিটেট রং শিল্পে ব্যবহৃত হয়। লেড টেট্রা অ্যাসিটেট জারক দ্রব্য রূপে ব্যবহৃত হয়। এখানে অনেকগুলো ব্যবহার দেওয়া রয়েছে, যে কোনো 2 বা 3টে ব্যবহার তোমরা ভালো করে রাখবে। নেক্সট 12 দাগে ডিনেচার্ড স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট কি, এর ব্যবহার লেখো। দেখো, ডিনেচার্ড স্পিরিট বা মিথিলেটেড স্পিরিট রেকটিফাইড স্পিরিটকে পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য এর সাথে প্রায় 10% মিথাইল অ্যালকোহল এবং সামান্য পিরিমিডিন, রবার নির্যাস ও ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয়। এই মিশ্রণকে মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে। এর ব্যবহার কি, কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত হয়। গালা, রজন, বার্নিশ প্রভৃতি পদার্থের উত্তম দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্পে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এটা ভালো করে নেবে। নেক্সট 13 দাগে দেখো, 170 ডিগ্রি উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। এর উত্তরটা দেখো, ইথাইল অ্যালকোহল অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এক অণু ইথাইল অ্যালকোহল ও এক অণু জল অপসারিত হয়ে ইথিলিন বা ইথিন উৎপন্ন হয়। এই সমীকরণটা দিয়ে দিয়েছে, এই সমীকরণটাও করতে হবে। ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে দেখো কি উৎপন্ন হয়, ইথিলিন। এটা ইথিলিনের সংকেত, ইথিলিন বা ইথিন। এই সমীকরণটাও তোমাদের লিখতে হবে। 14 দাগের প্রশ্ন, মানব শরীরে মিথানল ও ইথানলের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। দেখো, মিথানলের ক্ষতিকারক প্রভাব এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা মুখস্থ করে নেবে। তারপর দেখো, এখানে ইথানলের ক্ষতিকারক প্রভাব দেওয়া রয়েছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে মুখস্থ করে নেবে। প্রয়োজন হলে এটা স্ক্রিনশট মেরে নেবে। তোমাদের কাছে যে বই আছে সে বই তো অবশ্যই আছে, তবু আমার কাছে যে বই আছে সেটা দেখিয়ে দিলাম। এই মিথানলের ক্ষতিকারক প্রভাব, ইথানলের ক্ষতিকারক প্রভাব। নেক্সট 15 দাগের প্রশ্ন, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েড, জল, কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে নির্গত হয়। এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হয় কার্বক্সিল গ্রুপে হাইড্রোজেন পরমাণু আছে। তোমরা জাস্ট বিক্রিয়াটা লিখবে যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হয়, সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হয়, তার সঙ্গে জল এবং কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে নির্গত হয়। এই সমিত সমীকরণটা এটা দেবে, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এই বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, জল এবং কার্বন ডাইঅক্সাইড। এই সমীকরণটাও দিতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ। এই টোটাল 15টি প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিলাম, এই উত্তরগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সাজেস্টিভ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।